ফেসবুক পোস্টে অশোভন ইঙ্গিতকে কেন্দ্র করে হাটহাজারীতে দু গ্রুপের সংঘর্ষ। রোববার বেলা ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি। আগামী নির্বাচন সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে, আশঙ্কা মার্কিন বিশ্লেষকের। গণতন্ত্র বিরোধী ও সহিংস কর্মকাণ্ড নিয়ন্ত্রণের তাগিদ। রাত ১১টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম। শেষ মুহূর্তে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সহ ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। মেয়েরা গণহারে এখানে ভোট দিতে আসবে, সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। যে ওমেরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। দেশের বেশিরভাগ মহাসড়কে নেই সার্ভিস লেন, শহরে চলার অনুপযোগী ফুটপাত। অবহেলাজনিত দুর্ঘটনার দায় নিতে হবে রাষ্ট্রকেই, বলছেন বিশেষজ্ঞরা। যশোরে গত ৫ মাসে ৩৫ খুন সহ অসংখ্য অপরাধ আর শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতর বাজেই পড়ে রয়েছে। রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই। চুয়াডাঙ্গায় কৃষকদের জিম্মি করে কৃত্রিম সার সংকট তৈরির অভিযোগ। নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দেয়। ফসফেট ধরেন ১৩৫০ টাকা ডিলারতে ধরে, বাইরে নিয়ে গেলে ১৮০০, ১৯০০, ২০০০, ২২০০ দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই। গাজা সিটি দখলে মরিয়া ইসরায়েল, আরও ৬৭ ফিলিস্তিনির প্রাণহানি। পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা ছাড়ল আবুধাবির হুমকিতে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। দুপক্ষের সংঘর্ষের জেরে হাটহাজারীতে জারি আছে ১৪৪ ধারা। বাড়ানো হয়েছে নিরাপত্তাও। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন। মাদ্রাসার সামনে দাঁড়িয়ে এক যুবকের অশোভন অঙ্গভঙ্গির ছবি ফেসবুকে পোস্টের অভিযোগ ঘিরে দেখা দেয় উত্তেজনা। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সূত্রপাত ফেসবুকের একটি ছবি ঘিরে। অভিযোগ ওঠে হাটহাজারী মাদ্রাসার সামনে দাঁড়িয়ে অশোভন অঙ্গভঙ্গি করেছে এক যুবক। পরে সেই ছবি পোস্ট করেছেন তিনি। ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকেই উত্তেজনা। সড়কে নেমে আসে মাদ্রাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। চলে বিক্ষোভ, অবরোধ ও গাড়ি ভাঙচুর। এক পর্যায়ে স্থানীয় একটি পক্ষের সাথে সংঘর্ষ হয় মাদ্রাসার শিক্ষার্থীদের। সংঘর্ষ চলে বেশ কয়েক ঘন্টা। আহত হয় অর্ধশতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে গ্রেফতার করা হয় ফেসবুকে ছবি পোস্ট করা অভিযুক্ত যুবককে। সবাইকে শান্ত থাকার আহ্বান জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ ও প্রশাসন। এখন ভাই আমরা আমাদের মাদ্রাসার ছাত্র পরিচয় দিব, অর্থাৎ মতন সহযোগ তারা আসছেন, এখন আমরা যদি চলে গেলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের যারা উদ্ধার হয়নি, আটকা পড়ে আছে, আমি আমার রেসপন্সিবিলিটিতে আপনাদের কাছে এনে পৌঁছে দিব। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রোববার বেলা ৩টা পর্যন্ত জারি করা হয় ১৪৪ ধারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এদিকে ভোলায় নিজ বসতঘরে খুন হয়েছেন আমিনুল হক নোমানী নামের এক মাদ্রাসা শিক্ষক। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। স্বজনরা জানান, শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষকের স্ত্রী যান বাবার বাড়ি, তাই বাসায় একাই ছিলেন নোমানী। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নোমানীকে। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। ঘটনাটি তদন্ত করছে পুলিশ। ৩ জন গেছি যখন, তখন দিয়ে কাকায় পড়ে রয়েছে নিচে পড়ে রয়েছে। পরে আমরা ধরছি, ধরার পর পাশে আশেপাশে যারা ছিল তারা আইসে পাশের বাড়ির, পরে 2টা মেডিকেল নিয়ে আইসি আমরা। দৃষ্টান্তমূলক বিচার চাই এবং প্রকৃত দোষীদেরকে দ্রুত সময়ের ভিতরে আমরা বের করার জন্য প্রশাসনের কাছে আমরা দাবি করছি।
বাংলাদেশের আগামী নির্বাচন যথাসময়ে এবং সুষ্ঠু না হলে অস্থিরতা বাড়বে বলে মনে করে এশিয়া প্যাসিফিক ফাউন্ডেশন। সংস্থাটির সিনিয়র ফেলো মাইকেল কুগলম্যান বলছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক মূলত বাণিজ্য কেন্দ্রিক। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এসব আর এখন অগ্রাধিকারে নেই। গেল 1 বছরে ডানপন্থী রাজনীতি আরও সক্রিয় হয়েছে উল্লেখ করে তারা গণতন্ত্র বিরোধী বা সহিংস কিছুতে জড়াচ্ছে কিনা সেটি নজরদারির পরামর্শ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের এই দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ। সম্প্রতি তার সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ বিশু। জুলাই গণঅভ্যুত্থানের বছর পেরিয়েছে। অনেকের ধারণা এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের নেপথ্যে সক্রিয় ছিল যুক্তরাষ্ট্র। যদি এটাকে স্রেফ ষড়যন্ত্র বলেই মনে করেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় অস্থিরতা বাড়লেও আগের চেয়ে স্বাধীনতা বেড়েছে মানুষের। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর পাল্টেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের গতিপথ। জো বাইডেন প্রশাসনের মতো মানবাধিকার ও গণতন্ত্র নয়, নতুন প্রশাসনের অগ্রাধিকার যে ব্যবসা বাণিজ্য, সে কথা স্পষ্ট করেই বললেন এই মার্কিন বিশেষজ্ঞ। President Trump, he suspended most foreign aid. He dismantled USAID, so development cooperation is not going to be a thing. And President Trump, he doesn't like what he describes as nation building. The Biden administration pledged to do. This is not going to work for Trump. Democracy, human rights, rights of minority peoples. Yeah, this is all history. President Trump has a very strict interest-based approach to foreign policy, which means that he's not going to pursue foreign policy based on this notion around promoting values like rights or democracy. It doesn't matter to him. He's much more transactional, much more commercial. ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকারে বাংলাদেশ নেই এবং তাতে চিন্তারও কিছু নেই বলে উল্লেখ করেন তিনি। Bangladesh is not really going to be on the radar of the Trump administration, at least initially. That may be a good thing, right? Because you see what's happened to countries like India that are very much on the radar, and there's been all kinds of problems. রাজনীতিতে দক্ষিণ পন্থার উত্থান নিয়ে বিএনপি মহাসচিবের আশঙ্কা প্রসঙ্গে নিজের ব্যাখ্যা তুলে ধরেন এই অঞ্চলের রাজনীতির দীর্ঘদিনের পর্যবেক্ষক মাইকেল কুগলম্যান। More space being provided for particular actors, particularly those religious actors that I guess one could characterize as on the right. Where you have to worry is if this space becomes used by those actors that don't support democracy, that that promote certain narratives that are not helpful. I think that this election, I don't want to be too speculative, but I think there's a very good chance that the BNP will be in a position to lead the next government. And the Awami League has been banned for now, and I think that the dynamics of that could be risky in terms of internal political stability. এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সুষ্ঠু নির্বাচনের উপর জোর দেন তিনি। If the elections don't happen, or they're delayed, or they're not seen as free or fair or legitimate, that you could have fresh risks of instability and political instability. Like the interim government last year will face high expectations, and probably a lot of pressure from the general public. নতুন শুল্ক নীতির পর যুক্তরাষ্ট্র থেকে পণ্য কিনতে বাংলাদেশের উপর চাপ বেড়েছে বলেও জানান মাইকেল কুগলম্যান। These tariffs reduced, if not eliminated, but it's going to take some time. মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। আজ রাত 11টায় শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচার কার্যক্রম। শেষ মুহূর্তে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, জানাচ্ছেন প্রতিশ্রুতি আর নানা কর্মপরিকল্পনা। তবে শেষ সময় এসেও সুষ্ঠু ভোট আর নানামুখী ষড়যন্ত্র নিয়ে শঙ্কিত প্রার্থীরা। কেউ আবার শঙ্কায় নারী ভোটারদের ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ নিয়ে। শনিবারের প্রচারণার আদ্যপান্ত তুলে ধরেছেন সহকর্মী সোমেয়সী। ডাকসু নির্বাচনে 7 সেপ্টেম্বর রাত 11টা পর্যন্ত চালানো যাবে প্রচারণা। তাই শেষ সময়ে দম ফেলারও জো নেই প্রার্থীদের। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা কম, তাই সারাদিন প্রচারণা চলেছে মূলত হল কেন্দ্রিক। যে সকল কাজগুলো দরকার সে বিষয়ে আমি সর্বোচ্চ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। দিনের শুরুতে হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা শুরু করেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বলেন, অতীতের অপরাজনীতির সংস্কৃতি ফেলে সুস্থ ও একতার রাজনৈতিক চর্চা দরকার।
এ সময় নির্বাচিত হলে নারী হেনস্থা রোধে বিশেষ সেল গঠনের কথাও বলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো স্টুডেন্টকে নারী কিংবা পুরুষ হিসেবে কাউন্ট করার কোনো সুযোগ নেই। সেখানে পরিপূর্ণ একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মানুষ হিসেবে কাউন্ট করাটাই আমাদের কাছে সবচাইতে বড় টার্গেট হবে এবং সেটাকে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোটা বাংলাদেশে এটা প্রভাব পড়বে। এদিকে আরেক হলের শিক্ষার্থীদের কাছে যান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী ভোটারদের ভোট কেন্দ্রে আনার চ্যালেঞ্জগুলো তুলে আনেন তিনি। 47% মেয়ে ভোটার, তো 47 মেয়ে ভোটার যদি হচ্ছে ভোট কেন্দ্রে আসে তাহলে কিন্তু ভোটার টার্ন আউট 35,000-এর বেশি হয়ে যাবে। সো আমরা এটাই আশা করি যে মেয়েরা হচ্ছে গণহারে এখানে ভোট দিতে আসবে। সো আমরা ওখানেই বেশি বেশি উৎসাহিত করছি। দুপুরের দিকে অমর 21 হলের শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন SM ফরহাদ এবং আবু বাকের মজুমদার। এ সময় সাংবাদিকদের সঙ্গে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তারা। অনেকে ভুয়া আইডি কার্ড তৈরি করবে, এগুলো ইউনিভার্সিটি কিভাবে ঠেকাবে, যে ওমেরে কাউন্ট হবে সেটা স্ক্রিনে দেখানো হবে কিনা ঠিকঠাক, এবং স্ব সেন্টারের রেজাল্টগুলো পাবলিশ করা। নির্বাচন কমিশন ইতিমধ্যে আমরা মনে করছি নিরপেক্ষতা হারিয়েছে, কারণ তারা যারা এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘন করেছে তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বিকেলে মধুর ক্যান্টিনে জরুরি ব্রিফিং করেন স্বতন্ত্র AGS প্রার্থী তাহমিদ আল মুদাসসির চৌধুরী। অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের আচরণ রাজনৈতিক প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে বৈষম্যমূলক। অ্যাপ্রক্সিমেটলি 85% স্টুডেন্ট কোনো ধরনের পলিটিক্সে বিলং করেন না। এখানে যত লাফালাফি টাফাটাফি দেখেন তা আলটিমেটলি 10%-এর কাছাকাছি স্টুডেন্ট, এর বাইরে না। সো আপনি 85%-এর বাদ দিয়ে বাকি 40% ইনক্লুড করে কি করব? এদিকে বিকেলে ভোটের পরিবেশ ও নানা বিষয় নিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দিয়েছে ছাত্রদল। এ সময় অনলাইনে চালানো নানা প্রোপাগান্ডার বিষয়ে অভিযোগ জানান দলের নেতারা। ঘৃণার যে বিষ বাষ্প ছড়ানোর চেষ্টা হয় সেটি যাতে কোনো প্রার্থী কিংবা কোনো সংগঠনের বিরুদ্ধে ছড়ানো না হয়। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। স্বচ্ছ ভোট উপহার দিতে চায় ডাকসু নির্বাচন কমিশন। বাইরের নয় বরং কাজের চাপে রয়েছে কমিশন, এমনটাই জানালেন চিফ রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। শনিবার রাতে তিনি জানান, বুথের সংখ্যা বৃদ্ধি, লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ নজরে রাখা হয়েছে সাইবার বুলিং ইস্যুটি। আমরা কোনো ধরনের সেরকম কোনো চাপে নাই, আমাদের কাজের চাপ বেশি, আমরা কাজগুলো করতেছি। সাইবার বুলিং এবং আরও যে অভিযোগগুলো আসতেছে সেগুলো নিয়ে আমরা দিনরাত কাজ করছি। আমরা চেষ্টা করতেছি এই জিনিসটাকে কত কমিয়ে আনা যায়, যত স্বচ্ছতা আনা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা দেখছি। সার্ভিস রোড বা আলাদা লেন নেই দেশের বেশিরভাগ মহাসড়কে। ঝুঁকি নিয়ে মূল সড়কে চলেন স্থানীয়রা। সড়ক দুর্ঘটনার যা অন্যতম কারণ বলছেন বিশেষজ্ঞরা। আবার শহরের ফুটপাত বেদখলে নয়তো চলার অনুপযোগী থাকায় পথচারীরা চলেন মূল সড়কে। বিশ্লেষকদের মতে এমন অবহেলাজনিত দুর্ঘটনার দায় নিতে হবে রাষ্ট্রকে। মহাসড়কে হরহামেশাই চলছে রিক্সা, অটো, সিএনজি বা নসিমন, দ্রুত গাড়ির জন্য যা অন্যতম বড় বাধা। ফলাফল সংঘর্ষ ও দুর্ঘটনা। অকালে প্রাণ হারানোর খবর প্রায় প্রতিদিনকার। প্রশ্ন হচ্ছে, এত করে বলার পরেও কেন মহাসড়কে চলছে এসব যানবাহন? কেন সচেতন হচ্ছেন না স্থানীয়রা? মেন রোডে না ওইটা না চালাইলে কেমনে আপনার হত্যারা হওয়ার বাল বাচ্চা কেমনে বাঁচামো? এটা তো সরকারের তো কয় না। ওই দিক দিয়ে গেলে গা তোমার অনেক ঘুরলা, আর এমনি শর্টকাট গেলে গা তোমার শর্টকাটে গেল গা অনেক ঘুরা ভোগান্তি আর কি। এদিকে শর্টকাট হয়ে যায়, এই কারণে সবাই পথ বাঁচে। শহরের ভেতরের চলাচলে আরেক সমস্যা বেদখল বা ভাঙা ফুটপাত। রাজধানীর অধিকাংশ ফুটপাতে নামকাওয়াস্তে, পা ফেলার সুযোগ নেই, বাধ্য হয়ে মূল সড়কে চলেন সাধারণ মানুষ। জায়গা না থাকার কারণে আমরা আমাদের রাস্তা মাঝখান দিয়ে আসতে হয়। ফুটপাত আটকানো থাকলেও চলাচলের কষ্ট হয়। হ্যাঁ, এটা হচ্ছে তো। এই যে এইমাত্র একটা রিক্সায় লাগছে, একজনের সাথে কেউ সাথে ধাক্কা লাগে, ঘষা লাগে। কোথাও আবার উন্নয়নের নামে সরকারি দখল করেছে ফুটপাতের 95 ভাগ। অসহায় পথচারী ঝুঁকি নিয়ে হাঁটেন মূল সড়কে। বিশেষজ্ঞরা বলছেন, এসব কাঠামোগত দুর্বলতার দায় সরকারকেই নিতে হবে। ফুটপাত না থাকা, তারপরে আপনার সাইড ডোরগুলো না থাকা, মানুষগুলো কোনো না কোনো কারণে রাস্তার মধ্যে দিয়ে আন্ডারপাসগুলো তৈরি করেছে এমনভাবে যেখানে যে আন্ডারপাসগুলো অধিকাংশ ক্ষেত্রে ব্যবহার হয় না। ইঞ্জিনিয়ারিং যে ত্রুটিগুলো রাস্তার মধ্যে আছে
সেগুলো সারানোর আসলে 2018 থেকেও যদি আপনি চিন্তা করেন, ধরেন যে এর আগে নিয়ে কোনো আলোচনাই হয়নি, 18 থেকে 25 পর্যন্ত কি পরিবর্তন হয়েছে। তারা বলছেন সরকার অর্থের অভাব বা জমি বাঁচানোর দোহাই দিলেও তা যৌক্তিক নয়, বরং এর অনেক বেশি অর্থ অপচয় হয় প্রতিনিয়ত। মহাসড়কে সার্ভিস রোড না থাকার মূল কারণ পরিকল্পনার ঘাটতি। যেটা প্রয়োজন ছিল আমাদের প্রতিটা মহাসড়কের পাশে অন্তত লোকাল ভেহিকেলগুলো চলাচলের জন্য একটা সার্ভিস লেন করা। আমরা যদি মিনি বাস টাইপে দিতে পারি যাতে কিনা লোকাল ভেহিকেল চলাচল করতে পারে, বা ক্রসিং ফ্যাসিলিটিগুলোকে ঠিকভাবে ডিজাইন করা, এগুলো করার মাধ্যমে কিন্তু আমরা এই সাময়িক সময়টা কভার করতে পারি। এইটার জন্য যে যদি কোনো মানুষের প্রাণহানি হয় কিংবা দুর্ঘটনার মধ্যে পড়ে, এটার দায়িত্ব তো আসলে রাষ্ট্রকেই তো এর ক্ষতিপূরণগুলো দিতে হবে, কিংবা তার পুরো পরিবারের দায়িত্ব নিতে হবে যদি কারো প্রাণহানি এখানে ঘটে। বিআরটির হিসেবে 2020 সালে সড়কে মৃতের সংখ্যা 3,900 জন, 2021 সালে 5,000, আর গেল বছর 5,300 মানুষের প্রাণ গেছে দুর্ঘটনায়। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যশোরে গত 5 মাসে হত্যাকাণ্ড হয়েছে 35টি, ধর্ষণ 22টি। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ কিংবা ছিনতাই। অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় আতঙ্কিত জেলাবাসী। রাজনৈতিক নেতারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর অবহেলার কারণেই বেড়েছে অপরাধ। পুলিশের দাবি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে। যশোর মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজার। 30 আগস্ট এই চায়ের দোকানেই বসেছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আশরাফুল ইসলাম। হঠাৎই সেখানে আশরাফুলকে ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায় ঘাতক। পূর্বে যে ধরে জায়গা মানে একটা বিষয় যে নিয়ে জায়গার সাথে শত্রুতা ছিল, তারা আসতে গিয়ে ওই পাশে 6 মিলের পাশে ওই জায়গায় দায় ভরে দলমল পাকাচ্ছে। আমি চার কাপটা কোনো রকম রেখে ছুটে এসে দেখি আমার বাইরে ওই পাশে একটা গলির ভিতরে বাজেই পড়ে রয়েছে। পিছন দিয়ে একটা লোক ঢুকলো, আমি মুখের দিকে তাকাইনি। এবারে ঢোকার পরে দেখি ওই জায়গায় হাতাহাতি হচ্ছে। হাতাহাতি হলে তা আমি বলছি কি এর ভিতরে কোনো গন্ডগোল করবেন না। এই ঘটনার একদিন আগেই চাঁদা দিতে অস্বীকৃতি জানালে হামলা চালানো হয় মনিরামপুরের চা দোকানি পিকুল সহ 5 জনের উপর। মারধরের পর চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় দোকানির ভাই মিন্টু। গুরুতর আহত পিকুল ও তার ভাই সেন্টু এখনো হাসপাতালে। এই ঘটনায় স্বজনরা মামলা করলে গ্রেফতার হয় 2 জন। বহিষ্কার করা হয় ঘটনার মূল হোতা পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সাব্বির হোসেনকে। চান্দা নিয়ে হিসেবে মারে, তখন চান্দা মান্দা দিতে পারিনি বলে আমার সেই ছিলেন মরি ফেলাইছে। সেই ছিল আমার মরে গেছে, এখন 2 আছে বাজারে, হাসপাতালে আছে 2। শুধু এই 2টি হত্যাকাণ্ডই নয়, এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত জেলায় 35টি খুনের ঘটনা ঘটেছে, হয়েছে 22টি ধর্ষণ। থেমে নেই চাঁদাবাজি, অপহরণ বা ছিনতাই। প্রতিনিয়ত কিন্তু এই মার্ডারগুলো হইতেই আছে, এবং বিশেষ করে এটা রাজনৈতিক দলের গোষ্ঠী কিংবা সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে যে কেউ চাঁদাবাজি এবং হত্যা, এই ধর্ষণ, এই বড় বড় নৈরাজ্যগুলো ঘটে চলেছে। পুলিশ প্রশাসনেরও যথাযথ ভূমিকা নাই, এবং রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার ফলেও এই খুন খারাপির নেপথ্যের কাহিনী এটা অনেক অংশেই দেখা যাচ্ছে। রাজনৈতিক নেতারা বলছেন অপরাধের বেশিরভাগই হচ্ছে জমিজমা বা গোষ্ঠীগত বিরোধের জেরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিট কাজ করছে বলে জানালেন পুলিশ কর্মকর্তা। অধিকাংশ জায়গায় জমি জমা সংক্রান্ত এবং নিজেদের মধ্যে আভ্যন্তরীণ বিরোধ, গোষ্ঠীগত বিরোধ, বিভিন্ন কারণে এটা হয়েছে। আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে দেখে এই ঘটনার সাথে কারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনছি, এবং আমরা জেলা পুলিশের মাধ্যমে আমরা যশোরবাসীকে জানাতে চাই যে যশোরে কেউ অপরাধ করে পার পাবে না। জেলায় গত 5 মাসে বিভিন্ন অপরাধে 3000-এরও বেশি আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় গোলজার ভূঁইয়ার মালিকানাধীন গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে কাঁচপুর মডেল ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মালিকের দাবি আগুনে প্রায় 25 লাখ টাকার মালামাল পুড়ে গেছে, তবে আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এখনো। প্রয়োজনের সময় সার না পাওয়ার অভিযোগ নতুন নয়। কৃষকদের জিম্মি করে সারের কৃত্রিম সংকট সৃষ্টি করার পেছনে থাকে ডিলার, ব্যবসায়ী, সিন্ডিকেটের কারসাজি। চুয়াডাঙ্গায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মাত্র 2টি পরিবার। পরিবারগুলোর একাধিক সদস্য রয়েছেন বিসিআইসি এবং বিএডিসি ডিলারের তালিকায়। এখন দাবি উঠেছে সার ডিলার নিয়োগ
ও বিতরণ নীতিমালায় পরিবর্তন আনার। মাঠে আমনের আবাদ, ফসল পরিচর্যায় কৃষকের ব্যস্ততা, কিন্তু রোপণ শুরু না হতেই দেখা দিয়েছে সার সংকট। কৃষকদের অভিযোগ, ভর্তুকি মূল্যে ইউরিয়া ও নন ইউরিয়া সার তাদের কাছে পৌঁছানোর জন্য ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগ করে সরকার, কিন্তু চুয়াডাঙ্গায় ডিলারের কাছ থেকেই চাহিদা মোতাবেক মিলছে না সার। অতিরিক্ত দাম দিয়ে কিনতে হয় খুচরা দোকান থেকে। ফসফেট ধরেন 1350 টাকা ডিলারদের ধরে, বাইরে নিয়ে গেলে 1800, 1900, 2000, 2200, 400-500 টাকা বেশি দিয়ে আবার সার আছে বাইরের দোকান থেকে কিনছে, কিন্তু বাইরে সারের কোনো সংকট নেই। চাষিদের অভিযোগ, ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে সারের কৃত্রিম সংকট তৈরি করছে। সরেজমিন যমুনা নিউজের অনুসন্ধানে উঠে এসেছে, গোটা জেলায় এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি পরিবার। শঙ্করচন্দ্র ইউনিয়নের আনসার আলী, আকবর আলী ও আনোয়ার ট্রেডার্সের 3 ভাই এবং হাবিবুর রহমান ও হুদাবুর রহমানের পরিবার এই সিন্ডিকেটের নিয়ন্ত্রক। দুটো পরিবার এই বিসিআইসি এবং বিআইডিসি ডিলার নিয়ন্ত্রণ করছে। চাষির যখন সারের দরকার তখন বলে যে সার পাওয়া যাচ্ছে না, দাম বাড়িয়ে দেয়, অথচ গাড়ি সার চলে যাচ্ছে রাত্রে দিনে। তাদের আত্মীয় স্বজনের নামেও রয়েছে একাধিক লাইসেন্স, এমনকি শঙ্করচন্দ্র এলাকার বাসিন্দা হয়েও তারা ডিলার হয়ে ব্যবসা করছেন আশপাশের বিভিন্ন ইউনিয়নে। একই ব্যক্তি রয়েছেন বিসিআইসি ও বিএডিসি সার ডিলারের তালিকাতেও। আমাদের বেগমপুরের না হিজল গাড়ি থেকে আমাদের অনেক কষ্ট করে এখান থেকে অনেক দূর ব্যাকওয়ার্ড সাইড, এখান থেকে গিয়ে সার আনতে হয়। ডিলারের পলাতক অবস্থায় এখন কে কি করছে না করছে এটা তো আমরা বলতে পারছি না। এসব ব্যাপারে ক্যামেরায় কথা বলতে রাজি হননি সবাই। একজনকে পাওয়া গেল সদুত্তর নেই অভিযোগের। নীতিমালা এখন লেটেস্ট নীতিমালা যদি কীভাবে আসছে ওটা আমি বলতে পারবো না। ওটা গভর্নমেন্ট যেভাবে নীতিমালা যেগুলো কালেকশন করছে, কিরা কিরা আছে, কোনে কী আছে, গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী চলতে হবে। চুয়াডাঙ্গা জেলায় বিসিআইসি এবং বিএডিসি মিলিয়ে সার ডিলারের সংখ্যা 156 জন। এই তালিকায় যারা বিসিআইসি সার ডিলার তারাই রয়েছেন বিএডিসির তালিকায়। এর বাইরেও অধিকাংশ ডিলারই রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত, যার মধ্যে পলাতক আওয়ামী লীগ নেতা এবং প্রয়াত বিএনপি নেতারও রয়েছেন। ডিলারের তালিকায় থাকা অনেক আওয়ামী লীগ নেতা 5 আগস্টের পর থেকে পলাতক। এতে সংকট আরও তীব্র হয়েছে। তালিকায় থাকা আলমডাঙ্গার বিএনপি নেতা মীর মহিউদ্দিন মারা যাওয়ায় সেখানেও দেখা দিয়েছে সার সংকট। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সব দিক বিবেচনা করে সার ডিলার নিয়োগ ও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার একটা বড় উদ্যোগ নিয়েছে যে এই নীতিমালা পরিবর্তনের জন্য, নীতিমালা সংশোধনের জন্য। এই সংশোধনের আলোকে আমাদের কাছে তথ্য চাওয়া হয়েছিল, আমরা তথ্য প্রেরণ করেছি। সরকার সেটা প্রক্রিয়া করছেন। আশা করি খুব সম্প্রতি আমরা সেই নীতিমালা পাবো। প্রভাবশালী ব্যবসায়ী কিংবা রাজনৈতিক বিবেচনা নয়, বরং সার ব্যবস্থাপনায় কৃষক বান্ধব ডিলার চান প্রান্তিক চাষিরা। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। জনবল সংকটে ভুগছে কুমিল্লা সিটি কর্পোরেশন। 2 থেকে 4টি পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন কর্মকর্তারা। এতে নাগরিক সেবা বঞ্চিত নগরবাসী। পিছিয়ে আছে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকেও। দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস নবনিযুক্ত প্রশাসকের। কুমিল্লা সিটি এখন পরিচিত যানজটের নগরী হিসেবে উন্নয়ন প্রকল্পে ধীরগতি, রাস্তাঘাটও বেহাল, বাড়ছে নাগরিক ভোগান্তি। ড্রেনের কাজ দাম 4 মাস না 3 মাস লাগাইছে টেন্ডারের পরেও, আর রাস্তার কাজ তো কয়ে লাভ নেই, এটা সরজমিনে আপনারা দেখতেন আছে। আমরা যে সেবাটা পাবো তাদের কাছ থেকে এটার কোনো কিছুই পাচ্ছি না, 10%ও পাচ্ছি না আমরা। 2011 সালে কুমিল্লা ও সদর দক্ষিণ পৌরসভা নিয়ে গঠিত হয় সিটি কর্পোরেশন। সে সময় প্রায় 6 লাখ মানুষের সেবায় জনবল ছিল 117 জন। গেল 14 বছরে বেড়েছে মানুষ আর কমেছে সিটি কর্পোরেশনের লোকবল। বর্তমানে কর্মরত 67 জনে, অথচ পদ আছে 242টি। তাই কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত নগরবাসী। নিজের স্বার্থ আদায় সারাক্ষণ ব্যস্ত থাকার কারণে এখানে আপনার বিশেষ করে নাগরিক সেবা, যানজট, তারপরে বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা, এটা সময় সময় নিত্যদিনের ঘটনা। সেবার খাতগুলি তো আলাদা আলাদা। একজনের ভাগে যদি 10টা খাত পড়ে, সে কি সঠিকভাবে সেবা দিতে পারবে? এবং সেবা দিতে পারছে না বলেই কিন্তু আজকে আমাদের কুমিল্লায় যানজট মুক্ত হচ্ছে না।
সায়েম ভূঁইয়া বর্তমানে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী, একই সাথে প্রধান প্রকৌশলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও একটি প্রকল্প পরিচালকেরও দায়িত্ব পালন করছেন তিনি। জনবল সংকটে আরও অনেকেই সামলাচ্ছেন বাড়তি দায়িত্ব। নিয়োগ অথবা জনগণের সেবা নিশ্চিত করার জন্য যেই জনবল থাকার কথা, এইটা নিয়ে আসলে এর আগে কেউ ওইভাবে মনোযোগ দেয় নাই যারা জনপ্রতিনিধি ছিলেন। একটা পদমর্যাদার একটা কাজ করলে সে তার কাজটাকে কনসেন্ট্রেশন দেওয়া, তাকে বাস্তবায়ন করা, তার সঠিকভাবে সম্পাদন করাটা তার জন্য অনেক সহজ। কিন্তু যখনই আপনি কয়েকটা দিবেন তখন সে মনে করতে হবে। দ্রুতই জনবল সংকট কাটিয়ে নাগরিক সেবা নিশ্চিতের আশ্বাস সদ্য যোগ দেওয়া প্রশাসকের। আমি চেষ্টা করছি আগামী 2 মাসের মধ্যেই যেন জনবল পেতে পারি। এটা অনস্বীকার্য যে জনবল ছাড়া কোনোভাবেই জনগণের সেবা নিশ্চিত সম্ভব নয় এবং জনভোগান্তি কমা সম্ভব নয়। সাংগঠনিক কাঠামোগত দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে কুমিল্লা সিটি কর্পোরেশনের নাগরিক সেবা নিশ্চিতে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার বিভাগ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সাতক্ষীরা উপকূলে খাবার পানির সংকট, নিম্ন আয়ের মানুষদের ভরসা পুকুরের পানি। চারপাশে লবণাক্ততার মাঝে আশীর্বাদ ছিল পানি উন্নয়ন বোর্ড কলোনির একটি পুকুর। সেটি নোংরা ও অস্বাস্থ্যকর করার অভিযোগ উঠেছে সেখানকার কেয়ারটেকারের বিরুদ্ধে। সুন্দরবন ঘেঁষা উপকূলীয় জনপদ সাতক্ষীরা, চারপাশে অথই জল, তবে তা নোনা। নলকূপের পানিতেও লবণাক্ততা, তাই বাসা বাড়িতে খাবার পানির তীব্র সংকট। শ্যামনগরের বুড়ি গোয়ালিনী ইউনিয়নে চুনা নদীর তীরে পানি উন্নয়ন বোর্ডের কলোনি। সেখানে মিঠা পানির এই পুকুরই কয়েক গ্রামের মানুষের ভরসা। পাইপের মাধ্যমে ফিল্টারে আসা পানি সংগ্রহ করেন তারা, ব্যবহার করেন রান্না খাওয়া সহ দৈনন্দিন কাজে। এই পানি নিয়ে আমরা খাই, আমরা রান্না করি, আমরা অনেক বহুদিন থেকে এই পানি আমরা খাওয়া দাওয়া করি। চন্ডুপুর, পানখালি, আপনার মুন্সিগাছ ইউনিয়ন, এই 4-5টা ইউনিয়ন মিলে এই পুকুরটা পানি ব্যবহার করা হয়। কিছুদিন ধরেই পুকুরের পানিতে দেখা দিয়েছে দূষণ, ভাসছে গবাদি পশুর মলমূত্র সহ নোংরা আবর্জনা। এতে বিপাকে পড়েছেন স্থানীয়রা। তারা বলছেন পুকুরটি দেখভাল করেন সেখানকার কেয়ারটেকার রবিউল। তিনি মাছ চাষের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই পুকুর দূষণ করছেন বলে দাবি এলাকাবাসীর। এই পুকুরটাও অপরিষ্কার রাখার কারণে আমাদের এই পানিটা খাওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। মুরগির খামার করা আছে, হাঁসের খামার করা আছে, পানিটা ধোয়ানোর ভিতরে নামতেছে। এ পাশে আসছে মনে করেন যে বাথরুমের পানিও আসে, কারণ যে টয়লেট ফেটে গেছে। অভিযোগের বিষয়ে জানতে চাইতেই চটে গেলেন রবিউল। পানি উন্নয়ন বোর্ডের 3 একরেরও বেশি জমি ভোগ করছেন রবিউল ইসলাম। পরিবার নিয়ে বসতি গেড়েছেন, দূষিত করছেন পুকুরের পানি। স্থানীয়দের অভিযোগে আমরা জানতে চাই, তবে তিনি ক্যামেরায় কথা বলতে রাজি হননি। পানি দূষণ বন্ধে স্থায়ী সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলে জানালেন নির্বাহী প্রকৌশলী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিন্তু বিভিন্ন উপজেলায় মিলে প্রায় 8টি পুকুর আছে এবং সবগুলাই জনসাধারণের জন্য উন্মুক্ত। সংশ্লিষ্ট দপ্তর, জনস্বাস্থ্য, ওনাদের সাথেও আমরা আলাপ করব যেন একটি পানি বিশোধনাগার বা পন্ড স্যান্ড ফিল্টার যে টাইপের যে একটা প্রক্রিয়া আছে সেগুলো যেন স্থাপন করে দিয়ে মানুষের যে পানির যে সমস্যা সেটা যেন বা সমস্যাটা স্থায়ীভাবে সমাধান করতে পারে। সুপেয় পানির জন্য হাহাকার উপকূল জুড়ে। বর্ষায় পুকুরের পাশাপাশি বৃষ্টির পানি ধরে রেখে মিটছে চাহিদা। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃজাতি গোষ্ঠীর নিজস্ব ঐতিহ্য বরাবরই সমৃদ্ধ। নিজেদের হাতে বোনা পোশাকেও তার ছাপ স্পষ্ট। প্রায় প্রতি ঘরে বা আঙিনায় চলে বুনন কাজ। চাকমা, ত্রিপুরা ও মারমা অনেক নারী এতে স্বাবলম্বী। ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি উপার্জনও করছেন তারা। বংশ পরম্পরায় পাহাড়ি নারীরা হাতে তৈরি করেন নিজেদের পোশাক। চাকমাদের পিনন খাদি, ত্রিপুরাদের রিনারিসাই কিংবা মারমাদের থামি, সব পোশাকেই ফুটে ওঠে ঐতিহ্য, স্বকীয়তা। রঙিন সুতা ও কারুকাজে বিশেষ পদ্ধতিতে হাতে বোনা এসব পোশাক নিজেরা যেমন পরছেন তেমনি বাজারজাত করেও উপার্জন করছেন। চাকমা, মারমা ও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেক নারী এখন স্বাবলম্বী। মা বানালে আমি দেখে থাকতাম, তারপর আমি আস্তে আস্তে বানাতে শিখতাম। একটা ডিজাইনের উপর 5,000
6,000 আর 3,000 3500 এরকমই আর কি। কাজ থাকলে তো 1 মাস লাগবে, আর কাজ যদি নাই হলে তো আমরা 2-3 সপ্তাহের ভিতরে বানাইতে পারে। কষ্ট করে আর বানাই, এই সংসার চালাই আর 3,000-4,000 করে আর বেঁচে। এটা দিয়ে আমি কলেজে খরচ করি, মানে যেটা টাকা পাই সে দিয়ে আমি খরচ করি। চাহিদা বাড়ায় গ্রাম ছেড়ে শহরের দোকানেও বিক্রি হচ্ছে এসব পোশাক। যারা বাইরে থেকে টুরিস্ট আছে ওরাও নিয়ে যায়, মানে সবাই পছন্দ করে। এখানে চাহিদা ভালো আছে, সবাই লোকাল বা আপনার টুরিস্ট বলেন সবাই নিয়ে যাচ্ছে এগুলো। নারীদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ আর প্রয়োজনীয় উপকরণ সহায়তা চান স্থানীয় উদ্যোক্তারা। বুনতে চায় কিন্তু পারে না, ট্রেনিং এর ব্যবস্থা নাই। যেমন বিশিকে তো ওইগুলো সবগুলো ট্রেনিং করে না, কিন্তু আমরা আগে যেগুলো ওতে আমরা নিজেরাই মানে অ্যানালাইসিস করে মানে ওদেরকে করে দিই। এই খাতে উন্নয়নের পরিকল্পনার কথা জানান প্রশাসনের কর্মকর্তারাও। যারা এই ধরনের উৎসাহী আছেন তাদের একটি তালিকা তৈরি করে তাদেরকে আমরা প্রশিক্ষণ পাশাপাশি আমরা যদি কিছু ঋণ দিতে পারি সহজ শর্তে, তার মাধ্যমে তারা এক্ষেত্রে অবদান রাখতে সক্ষম হবে। একদম ন্যূনতম সার্ভিস চার্জ মাত্র 5% আসলে এটা নিতে পারছে। এবং এছাড়াও আমরা যেটা করছি তাদের বিপণনের ক্ষেত্রে আমাদের যে সেল সেন্টার আছে সেক্ষেত্রে আমরা তাদেরকে সেখানে সহায়তা করছি। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। গাজা সিটি দখলে বেপরোয়া ইসরায়েল চালিয়ে যাচ্ছে ভয়াবহ তাণ্ডব। উপত্যকার চালানো হামলায় একদিনে প্রাণ হারিয়েছে আরও 67 ফিলিস্তিনি। গাজা সিটিতে যে কয়েকটি স্থাপনা টিকে আছে সেগুলো লক্ষ্য করে বোমাবর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। একদিনের ব্যবধানে ধ্বংস করেছে আরও একটি বহুতল ভবন। শনিবার হামাসের আস্তানার দাবি তুলে গুড়িয়ে দেওয়া হয় 15 তলা সুসি টাওয়ার। ভবনটির ঠিক উল্টো দিকেই জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA এর কার্যালয়। বিভিন্ন এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে ক্রমাগত নির্দেশনা দিচ্ছে তেল আবিব। যদিও পর্যাপ্ত সময় না দিয়েই ফেলা হচ্ছে বোমা। বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযান। সংযুক্ত আরব আমিরাতের হুমকির পর পশ্চিম তীরের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার চিন্তা থেকে সরে এসেছে ইসরায়েল। একাধিক ইসরায়েলি কর্মকর্তার বরাতে এমন প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। বলা হচ্ছে এরই মধ্যে আবুধাবির স্বীকৃতি হারানোর ভয়ে সরকারের এজেন্ডা থেকে পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করার ইস্যুটি বাদ দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম দফার ক্ষমতার শেষ দিকে 2020 সালে উপসাগরীয় অঞ্চলের প্রথম দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় সংযুক্ত আরব আমিরাত। আব্রাহাম অ্যাকর্ডের আওতায় সে সময় পশ্চিম তীরে নতুন বসতি স্থাপন না করার শর্ত দিয়েছিল আবুধাবি। প্রায় 2 বছর ধরে গাজার পাশাপাশি পশ্চিম তীরেও ব্যাপক বর্বরতা চালাচ্ছে ইসরায়েল। একের পর এক দেশ যখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিচ্ছে, তখন অঞ্চলটির বেশিরভাগ এলাকা নিজেদের মানচিত্রে যুক্ত করার পায়তারা শুরু করে নেতানিয়াহু সরকার। বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা ও বিরোধিতা উপেক্ষা করেই পশ্চিম তীরের অন্তত 82% সার্বভৌমত্ব স্থাপনের রূপরেখা চূড়ান্ত করার দাবিও করেন দেশটির কট্টরপন্থী রাজনীতিক বেজালেল স্মোরিচ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন বলছে আপাতত পশ্চিম তীরে নতুন দখলদারিত্বের পরিকল্পনা থেকে সরে এসেছে নেতানিয়াহু। এমনকি গত বৃহস্পতিবারের মন্ত্রিসভার বৈঠকের কয়েক ঘন্টা আগে এজেন্ডা থেকে এই ইস্যু বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েল সরকারের একাধিক কর্মকর্তা। গোপন চ্যানেলে বেশ কয়েকবার সতর্ক করার পর গত সপ্তাহে আব্রাহাম অ্যাকর্ড অবমাননার অভিযোগ তুলে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দেয় সংযুক্ত আরব আমিরাত। সংবাদ মাধ্যমগুলো বলছে জোটের কট্টরপন্থী শরিকদের চাপ সত্ত্বেও আবুধাবির কঠোর বার্তায় পিছু হটেছে তেল আবিব প্রশাসন। বলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে গেলে নেতানিয়াহুর সাথে ডোনাল্ড ট্রাম্পের টানাপোড়েন বাড়তে পারে। পশ্চিম তীর ইস্যুতে তেল আবিব পিছু হটার পর প্রশ্ন উঠছে গাজার আগ্রাসন বন্ধে কেন একই পদক্ষেপ নিচ্ছে না সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলো। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। 4000 কিলোমিটার দূর থেকে সফলভাবে সম্পন্ন হলো স্বয়ংক্রিয় অস্ত্রোপচার। রোগীর শরীরে প্রবেশ করানো হয়নি কোনো চিকিৎসা সরঞ্জাম। 5G নেটওয়ার্কের মাধ্যমে ডেটা আদান প্রদান করে রোবোটিক প্রযুক্তির মাধ্যমে সার্জারি সফল করেছে চীনের চিকিৎসকদের দুটি দল। দুর্গম অঞ্চলের মুমূর্ষ রোগীদের চিকিৎসার সুবিধায় এই অনন্য উদ্ভাবন চীনের।
হাসপাতালে ভর্তি রোগী, কিন্তু চিকিৎসা চলছে 4000 কিলোমিটারেরও বেশি দূরত্বের আরেক হাসপাতাল থেকে। শুনতে অবাস্তব ঠেকলেও চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে যে অসম্ভবকেও সম্ভব করা যায় তা ফের প্রমাণ করল চীন। এই অসাধ্য সাধন করেছে জিজাং অঞ্চলের নাক্কো পিপলস হাসপাতাল ও লিয়াওনিং প্রদেশের ডালিয়ান মেডিকেল ইউনিভার্সিটির চিকিৎসকদের দুটি দল। রোগীর শরীরে কোনো রকম সার্জিক্যাল সরঞ্জাম প্রবেশ না করিয়ে চালানো হয় স্বয়ংক্রিয় অস্ত্রোপচার। 5G নেটওয়ার্কের মাধ্যমে চলে চিকিৎসা সংক্রান্ত ডেটা আদান প্রদান। এতে সফলভাবে সম্পন্ন হয় ইউরোলজিক্যাল বা মূত্রতন্ত্রের সার্জারি। সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত 4500 মিটার উচ্চতায় অবস্থিত চীনের দক্ষিণ পশ্চিমের জিজাং অঞ্চলের নাক্কু শহর। অতিরিক্ত উচ্চতা, নিম্নচাপ, অক্সিজেনের স্বল্পতার পাশাপাশি রোগীর শারীরিক পরিস্থিতি সব মিলিয়ে এই অস্ত্রোপচার পরিচালনা ছিল কঠিন এক চ্যালেঞ্জ। চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এই রোবোটিক সার্জারি এক বিরাট অগ্রগতি। যত প্রতিকূল পরিবেশই হোক, উন্নত প্রযুক্তির সাহায্যে দূরবর্তী স্থান থেকেও উন্নত মানের চিকিৎসা করা সম্ভব। জটিল পরিস্থিতিতে উন্নত চিকিৎসার একটি সফল নজির হিসেবে চিহ্নিত হলো এই অস্ত্রোপচার। এর আগে বেশ কয়েকবার 5G রোবোটিক প্রযুক্তির মাধ্যমে ফুসফুসের ক্যান্সার, অর্থোপেডিক সার্জারির মতো জটিল চিকিৎসা সম্পন্ন করেছে চীনের চিকিৎসকরা। মুমূর্ষু অবস্থায় প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলের রোগীদের শহরে না এনেও উন্নত চিকিৎসা দেয়াই এই উদ্যোগের লক্ষ্য। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।